আসসালামু আলাইকুম লিসেনার্স, ভূত এফএমের আজকের এই এপিসোডটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন থেকে ভূত এফএমের কিছু সিলেক্টেড ঘটনা বিভিন্ন এপিসোড থেকে কালেক্ট করে বেস্ট কিছু ঘটনা নিয়ে সাজাবো আমাদের ভূত এফএমের এই বিশেষ আয়োজনটি। ভূত এফএম এবং বিভিন্ন ভৌতিক যে রেডিও অ্যাডাপ্টেশনগুলো হয়ে থাকে, ইউটিউব বা রেডিও অ্যাডাপ্টেশন যেগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা এই এপিসোডগুলো কন্টিনিউ করব। তো প্রথম যে ঘটনাটি সেটি হচ্ছে জাহিদ ভাইয়ের ঘটনা। তো ওনার ঘটনা সবসময় একটু ডিফারেন্ট হয়ে থাকে এবং সবসময় একটু রোমাঞ্চকর। তো এই ঘটনা যেটা আমি শেয়ার করছি সেটা 2016 সালের একটা ডেভেলপার কোম্পানির এমডির মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। এমডি সাহেবের স্ত্রী, তার মেয়ে, তার 2 মেয়ে এবং তার মা এবং 2 জন গৃহপরিচারিকা তাদের বাসায় ছিলেন। তো ঘটনা শুরু হয় এমডি সাহেবের মেয়ের বিয়ের পর থেকে। তার মেয়ের বিয়ের 3 থেকে 4 দিনের মাথায় এমডি সাহেবের মা মারা যায়। তো মারা যাওয়ার আগের থেকে কয়েকদিন মানে 3 থেকে 4 দিন আগে থেকেই তিনি বলছিলেন তিনি বিয়ে এমডি সাহেবের মা যিনি এবং ঘটনাটি যে মেয়েটির সাথে হয়েছে তার দাদি মারা যাওয়ার 3 থেকে 4 দিন আগে থেকেই তিনি বলছিলেন যে একটা শয়তানকে দেখছিলেন তার নাতনির বিয়ের দিন, এবং সেই শয়তান নাকি ঠিক পেছনেই দাঁড়িয়েছিল, মানে নাতনির বিয়ের দিন সেই শয়তানকে সে দেখতে পায়। তারপর সেই শয়তানটা সেদিন থেকে প্রত্যেক দিন রাতে এসে তাকে থ্রেট দিয়ে যাচ্ছিল যে তোকে শেষ করে ফেলবো এবং তোকে শেষ করার পর তোর নাতনিকে ধরবো। এভাবে 2 দিন রাতে সে তাকে বলেছিল একই কথা এবং সেটি তার পরিবারকে তিনি জানায় এবং এও বলেছে শেষের দিন যে কাল রাতে তোকে নিতে আসবো, তোর সময় ফুরিয়ে আসছে, দেখবো তোকে কে বাঁচায়। তো পরিবারের সবাই ধরে নিয়েছে যে এটা ওনার মতিভ্রম, কারণ ওনার বয়স 80-এর বেশি ছিল আর ওনার আগে থেকে অনেক রকমের মানসিক সমস্যা ছিল হালকা পাতলা, তাই সবাই বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি, হ্যালুসিনেশন ভেবেছে বা তার কোনো একটা মতিভ্রম ভেবেছে। কিন্তু সেই যে থ্রেট দেওয়া হলো যে পরদিন তোকে এসে নিয়ে যাব, সেদিনের ঠিক পরদিনই উনি মৃত্যুবরণ করেন। মৃত্যুটা খুবই অস্বাভাবিক ছিল। রাত পার হওয়ার পর সবাই তার লাশ নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায় এবং প্রত্যেকেই যায় এবং লাশ পুরো পরিবার সহ গিয়ে গ্রামের বাড়িতে দাফন করে। তো দাফনের পর দাফনের দিন রাতে পরিবারের সবাই একটা স্বপ্ন দেখে। সবাই দেখে তাদের সবাই অন্ধকার একটা ঘরের মধ্যে বন্দি এবং ওই ঘরের থেকে হার্টবিটের শব্দ ভেসে আসছে। এমডি সাহেব এবং তার বড় ভাই, তার বোন মিলে মিলাদ মাহফিল শেষ করে 2 দিন পর সকলে নিজ নিজ পরিবার নিয়ে ফিরে আসে এবং কিছুদিন পর থেকে এমডি সাহেবের মেয়ে, যার কিছুদিন আগে বিয়ে হয়, সে তার দাদিকে স্বপ্নে দেখতে পায়। যেমন দাদি হেঁটে চলে গেল বা উনি বেঁচে থাকাকালীন যে হামানদিস্তা ব্যবহার করতেন সেই হামানদিস্তা নিয়ে দাদি বিছানার উপর বসা। উনি তার মাকে বলেন, তার মা তেমন একটা গুরুত্ব দেয় না। তার মা ভেবেছিল কেউ চলে গেলে হয়তো মন খারাপ হয়, মানে তার দাদির মৃত্যুর পর হয়তো মন খারাপ হয়েছে, এই জন্য এরকম তার হ্যালুসিনেশন হচ্ছে। তো মেয়েটা তার স্বামীকেও বলে, নতুন স্বামীকে, কিন্তু স্বামীও বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। তারপর এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে মেয়েটার ঘুম ভাঙে তার দাদির ডাক শুনে। সে উঠে বসে বিছানায়, ডাক আসছিল দাদির ঘর থেকে। সে সেই রুমে যায়, দাদির ঘরে যায়। সে দেখতে পায় দাদির ফ্লোরে হেলান দিয়ে বসে আছে। তার দাদি ফ্লোরে হেলান দিয়ে বসে আছে, তিনি রক্তাক্ত এমন অবস্থায়, যা দেখে মনে হলো যে তিনি সদ্য একটা বাচ্চা প্রসব করেছে। এটা দেখে মেয়েটা শক্ত হয়ে যায়, তার গলা থেকে কোনো ধরনের ভয়েস আসছিল না। এবার সে দেখে তার দাদি সেই রক্তাক্ত অবস্থায় বাচ্চাদের মতো গড়িয়ে গড়িয়ে তার দিকে এগুচ্ছে। তার হাতে আর এক হাতে একটা সদ্য জন্ম নেওয়া শিশু। এটা দেখে সে চিৎকার করে রুম থেকে দৌড়ে চলে আসে এবং
চিৎকার করে দৌড়ে আসার সময় হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে মাথায় আঘাত পায়। তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে সে তার মাকে বলে যে আমি এই জিনিসগুলো দেখেছি। এখন মেয়েটার পরিবার মনে করতে থাকে যে হয়তো এই মেয়েটারও তার দাদির মতোই মানসিক সমস্যা হচ্ছে। তার দাদি মারা যাওয়ার কারণে তার হয়তো বা মনের কোনো একটা মন খারাপ ভাব ছিল, সেজন্য হয়তো বা দাদির সাথে খুব সখ্যতা ছিল। দাদির মৃত্যুকে হয়তো সে ভালোভাবে মেনে নিতে পারেনি, এই জন্য সে গিল্ট ফিল থেকে হয়তো বা এইসব জিনিস দেখছে। তো কিছুদিন এভাবে যেতে থাকে। এদিকে মেয়ের মা লক্ষ্য করতে থাকে যে মেয়ের আশেপাশে একটা কালো ছায়া ঘোরাফেরা করে। তিনি তার মেয়ের বাবার সাথে আলোচনা করেন এই বিষয়টা। তারা ধারণা করেন যে যেহেতু বাড়িতে বিয়ে হয়েছে সেহেতু কুনজর বা খারাপ দৃষ্টি পড়েছে, তাই তাদের একটা প্রাতিষ্ঠানিক মাদ্রাসা ছিল, মানে তারা ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করে এবং সেখানে তারা দান দাক্ষিণ্য করতেন। তো সেই মাদ্রাসার প্রধানকে তারা ডেকে আনে বাসায় এবং দুপুরে সপরিবারে খাওয়া দাওয়া শেষ করে হুজুরকে বলে, দেখেন আপনি একটু মেয়েটাকে ফু দিয়ে দেন তো, কোনো একটা সমস্যা আছে মনে হয়। তো হুজুর করলো কি, দোয়া পড়ে ফু দিয়ে সেদিন চলে যায়। তো সেদিন চলে যাবে সেদিন হুজুর চলে যাবার কিছুক্ষণ পর মেয়েটা বমি করতে শুরু করে, রক্ত বমি এবং বমির সাথে কিছু সাদা চুল বেরিয়ে আসে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় পেটে কোনো ধরনের সমস্যা নেই। এদিকে চুল বের হতে দেখে মেয়ের পরিবারের সদস্যদের বুঝতে বাকি রইল না যে মেয়েটার কোনো একটা সমস্যা হয়েছে, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু একটা করা হয়েছে। এমডি সাহেব সেই পারিবারিক হুজুরকে পরের দিন বমির সাথে চুল বের হওয়ার কথা জানান। তো হুজুর বলেন যে হয়তো বিয়ের দিন কেউ একটা কিছু করেছে, ব্ল্যাক ম্যাজিক বা এরকম কিছু। আচ্ছা আমি আসবো 2 দিনের মধ্যে, দেখি ঠিক কিছু করা যায় কি না। তো উনি 2 দিন পর ঠিক আসে এবং মেয়েটাকে তার সামনে বসায়। তার সামনে একটা বোল ভর্তি করে পানি রাখে। হুজুর সে পানিতে বেশ কয়েকটা সুই এবং রাখে এবং তিনি মেয়েটাকে কিছু মন্ত্রতন্ত্র পড়তে থাকে। তো হুজুর তার মতো করে দোয়া দরুদ পড়ছিল। মেয়েটার সাথে যদি কোনো বদজিন থাকে তাহলে সে যেন বের হয়ে আসে। যখন হুজুর দোয়া পড়ছিল তখন সেই ফ্ল্যাটে 2 হাতে সজোরে তাল মিলিয়ে তালে শব্দ আসছিল। মেয়েটা চোখ বন্ধ করে রেখেছিল। তালে শব্দটি এতই চারদিক ঘুরছিল তাহলে শব্দে সবাই ভয় পেয়ে যায়, এমনকি হুজুর পর্যন্ত ভয় পেয়ে যায়, কেননা এমন আগে কখনো হুজুর ফেস করেনি। মূলত হাজিরা দেখতে গেলে এই ধরনের ঘটনা সাধারণত হয় না, এতটা ভয়ানক ঘটনা সাধারণত হয় না। তো সেই সময় মেয়েটা কিছু দেখছিল না, শুধু কানে শুনছিল হার্টবিট করার মতো শব্দ। হুজুর দোয়া দরুদ পড়া বন্ধ করে পানির দিকে তাকিয়ে দেখতে যাবে, ঠিক তখনই পানির বোলটাকে ছুঁড়ে ফেলে ওই মেয়েটা। এরপর সে তার দাদির ঘরের দিকে দৌড়ানো শুরু করে দেয়। তো হঠাৎ এরকম অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর দিন এমডি সাহেব হুজুরের কাছে জানতে চান ঘটনা কি। মা মারা যাওয়ার কদিন আগে থেকে বারবার বলতেন ঘরে একটা শয়তান আসতো। তাকে বলতো আর 3 দিন আর 2 দিন, এভাবে প্রত্যেক দিন কাউন্টডাউন করতে থাকতো যে এই 2 দিন পরে 1 দিন পরে তোকে নিয়ে যাব। এভাবে বলতে থাকার পর লাস্ট যেদিন বলে যে আগামীকাল নিয়ে যাব, এরপরই আমার মার মৃত্যু হয়ে থাকে। এরপর বলল যে এরপর তোর নাতনির পালা। আর তারপর থেকে দেখা যাচ্ছে যে আমার ওয়াইফও কোনো একটা কালো ছায়া দেখতে পায় আমার মেয়ের পাশাপাশি। তো গতকাল তো সব কিছু নিজের চোখেই দেখলো সবাই। হুজুর বললেন, দেখুন আমার মনে হচ্ছে এটা একটা বদ জিন, কেউ পাঠায়নি, হয়তো নিজ থেকে চলে এসেছে, কিন্তু আমি জানি না কেন আসছে। তো ঘরটা আমি বন্ধ করে যাচ্ছি, আপনারা কোনো ভালো আলেমকে দেখান, যত তাড়াতাড়ি পারেন দেখান। তো হুজুর ঘর বেঁধে দিয়ে চলে যায়। যাওয়ার সময় তিনি বলেন এই বদজিনটা ভেঙে ফেলবে, সুতরাং কোনো একটা ভালো আলেমকে দ্রুত দেখান আর মেয়েটাকে যেন দেখে রাখা হয়।
এর মধ্যে পরিবারের মালিকানাধীন বেশ কয়েকটা নির্মাণাধীন ভবনের সাইটের সমস্যা শুরু হয়। শ্রমিকদের মধ্যে অহেতুক অনেকে আহত হওয়া শুরু হয়। বিদ্যুতের লাইন বিভিন্নভাবে ছিঁড়ে যাচ্ছিল, ছিঁড়ে ঝুলে থাকছিল। টন টন ওজনের রড দাঁড় করিয়ে রেখেছিল কে জানে। অদ্ভুতভাবে তাল মিলিয়ে হাততালি শব্দ আসতো বিভিন্ন জায়গা থেকে। বড় মাপের কংক্রিট মিক্সার ট্রাক উল্টে পড়ে গিয়েছিল এবং সেখানে এক শ্রমিক আহত হয়েছিল। এরপরে সাইটের সব কাজ বন্ধ করে দিতে তারা বাধ্য হয়। তো এমডি সাহেব দেশের বিখ্যাত কয়েকজন আলেমের সাথে যোগাযোগ করেন। তাদের পরামর্শে দোয়া দুরুদ পড়ে বাড়ি বন্ধ করা হয়। এমন কিছু বাকি ছিল না যেটা তারা করতে পারতেন। তো এর মধ্যে একদিন জানা যায় যে মেয়েটা প্রেগনেন্ট হয়েছেন। তো পরিবারের এত সমস্যার মধ্যে পরিবারে হঠাৎ একটা খুশির হাওয়া বয়ে যায় কিছুদিনের জন্য। কোরআন খতম করানো হয় সেই আনন্দে। কোরআন খতমের পর কিছুদিন পর্যন্ত সব ঘটনা বন্ধ ছিল, ভৌতিক কিছুই, খারাপ কিছুই হয়নি। তো একদিন রাতে মেয়েটা ঘুমাচ্ছিল একা। তার স্বামী কোনো একটা কাজে দেশের বাইরে ছিল। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় দাদির ঘর থেকে ছোট বাচ্চারা যেভাবে নামতা শেখায় সেরকম কে জানি একটা বিভিন্ন নামতা পড়ছে, 2 একে 2, 2 দুগুণে 4, এই ধরনের নামতা পড়ছে। তো এটা শুনে সে কিছু না ভেবেই তার দাদির ঘরে চলে যায় দেখার জন্য যে আসলে কি হয়েছে। তো ভোরে তাদের গৃহপরিচারিকাকে বেহুশ অবস্থায় ওই দাদির ঘরে পাওয়া যায়। তার পা দুটো ছিল উল্টো দিকে ঝোলানো এবং হাত পাগুলো বাঁধা ছিল। চিৎকার করে সবাইকে ডেকে তুলে কোনোভাবে তাকে উদ্ধার করা হয়। মুখে পানি ছিটিয়ে হুঁশ আনানোর চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর তার হুঁশ আসে। তাকে তার বিছানায় নেওয়া হয়। তার স্বামী এই ঘটনা শুনে সেদিন তাদের বাড়ি ফেরে। সেদিন যেহেতু তাকে উল্টো অবস্থায় উদ্ধার করা হয়, তাকে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। যেহেতু সে প্রেগনেন্ট, চেক আপের জন্য তাকে নেওয়া হয়েছিল। তো তাকে জিজ্ঞেস করা হয় যে কয়েকবার যে আগের রাতে কি হয়েছিল। মেয়েটার বর্ণনা অনুযায়ী তার ঘুম ভাঙে। তার মনে হলো দাদির ঘর থেকে কেউ একজন কথা বলছে। সে উঠে দাদির ঘরের দরজার সামনে গিয়ে উকি দেয়। উকি দিয়ে সে দেখে একজন মাঝবয়সী মহিলা ফ্লোরে বসে আছে। তার সামনে মোম জ্বলছিল বেশ কয়েকটা। শরীরে আঁচলে তার মাথা ঢাকা। একটা সদ্য ভূমিষ্ঠ শিশু রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সে তার হাতের তালুতে হাত ধরে রেখেছিল এবং অন্য হাতের আঙুল দিয়ে সেই শিশুর শরীরে কিছু একটা লিখছিল। এটা দেখে সে যখন আর সরে যেতে চাচ্ছিল তখনই সে নিজেকে আবিষ্কার করে যে সেই ঘর থেকে আর কোনো ধরনের বের হওয়ার দরজা নেই। আপনি চিন্তা করুন, আপনি একটা রুমে আটকা পড়ে গেছেন, কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই। আর এই একজন মানুষ আপনার সামনে মোমবাতি জ্বালিয়ে বসে আছে এবং সেও বেশ ভয়ঙ্কর দর্শন। সে ভয়ের চোটে চিৎকার করছিল এবং গোঙাচ্ছিল। সেই সময় সে আবারও সেই নামটা নামতা পড়া শুরু করে, যেমন 1 একে 1, 2 একে 2 এরকম, এবং হাততালি সে শুনতে লাগলো। সে ভয় কান্না শুরু করে দেয়। মানে এমডি সাহেবের মেয়ে, তার শরীর অসাড় হয়ে যাচ্ছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে দরজা খুলতে না পেরে দেওয়ালের দিকে মুখ গুজে রইল। কিছুক্ষণ পর সে শুনলো কেউ একজন তাকে ডাকছে। এভাবে কিছুক্ষণ ডাকার পর সে পিছন ঘুরে দেখতে পায় সেই মাথায় ঘোমটা দেওয়া মহিলা তার দিকে তাকিয়ে আছে। সেই মহিলা তার দিকে সদ্য জন্মানো বাচ্চাটিকে এগিয়ে দিল, তাকে ধরতে বলল এবং বাচ্চাটিকে কাঁপা কাঁপা হাতে কাঁপতে কাঁপতে সে ধরে ফেললো। তো একটু চিন্তা করুন কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল মেয়েটা, কতটা মানসিক চাপে ছিল। বাচ্চাটা সে হাত দিয়ে টেনে নেয়। বাচ্চাটা পুরোপুরি বাচ্চার মতো নয়, তার হাতের তালুর মতো হবে, আকারে
পরিপক্কতা আসেনি, মানে বাচ্চাটার শরীরের কিছু কিছু অঙ্গ মানুষের মতো ছিল না। তো সেই বাচ্চাটাকে যখন সেই মেয়েটা দেখছে, তখন তার সামনের ঘুমটা দেওয়া মহিলা হঠাৎ বলতে শুরু করলো, এটা তোর ছেলে, কত ছোট তাই না, ওকে নিয়ে যাব, আমি আসছি নিয়ে যেতে। আমি এই বংশের জন্ম নেওয়া প্রথম সব ছেলেকে নিয়ে গেছি, তোর বড় চাচাকে নিতে পারি নাই, সে বলে সে বেঁচে গেছে, কিন্তু তুই পেট বাঁধিয়ে ফেলেছিস তখন, তাই এবার তোরটা নিয়ে যাব। ধীরে ধীরে সেই নারী মূর্তিটি মেয়েটির কাছে এসে একটা হাত মেয়েটার পেটে ঢুকিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় মেয়েটা কাতরাতে থাকে এবং হাতে থাকায় সেই শিশুটা তীব্র যন্ত্রণায় মেয়েটা কাতরাতে থাকে এবং হাতে থাকা সেই শিশুটা মেয়েটার হাত কামড়ে ধরে। সেই নারী মূর্তিটি মেয়েটার পেট থেকে হাত বের করে মেয়েটার পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল। মেয়েটা দেখলো সেই নারী মূর্তি তার পায়ে কিছু একটা বেঁধে তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। সেই ঝুলানো অবস্থায় মেয়েটা দেখে সেই ছোট্ট শিশুর মতো আরও কয়েকটা শিশু এভাবে ঝুলছে, মানে দেওয়ালে ঝুলছে। তারা সেই অপরিপক্ক হাতে হাততালি দিচ্ছে এবং নামতা পড়ছে, 1 একে 1, 2 একে 2 এভাবে নামতা পড়ছে। মেয়েটা এসব দেখতে দেখতে ঝুলেই রইল, কখন বেহুশ হয়ে গেছে তার মনে নেই। এরপর যখন মেয়েটা বলে যে এখন তো সেও হার্টবিটের শব্দ পাচ্ছে, তার কানে সে বলে দাদির কাফনের দিন সে একটা স্বপ্ন দেখে, সে অন্ধকার ঘরে হার্টবিটের শব্দ ভেসে আসছে। তার মা তার বাবা সকলের মনে পড়ল, হ্যাঁ ঠিক সেই দিন রাতে তো তারা ঠিক একই স্বপ্ন দেখেছিল। তাদের বড় মেয়ের অবস্থা দেখে তারা চেপে যান। মেয়ের সামনে সেই ঘটনাটা আসলে তারা এতদিন গোপন করেছিলেন, সেই কথা তারা আগে বলেনি, সেই দিনের স্বপ্নের কথাটা। মেয়েটার স্বামী যখন এই ঘটনাটা শুনতে পায়, তখন মেয়েটার স্বামী এসে মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর মেয়েটাকে তার বাবা তার নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ এই সমস্যা তার বাড়িতেই হচ্ছিল। এদিকে এমডি সাহেব চিন্তা করলো যে সমস্ত নির্মাণাধীন সাইটের সমস্যা তার মেয়ের সমস্যা এক নতো, মানে একই সূত্রে গাঁথা নয়তো। তো তাই তিনি তাদের আত্মীয়র একজন জ্যোতিষী ছিল, তার কাছে যায় এবং তাকে সব বিস্তারিত খুলে বলে। তো জ্যোতিষ সব ধরনের প্রক্রিয়া পালন করে এমডি সাহেবকে বলে পরিবারের ওপরে 60 বছরের পুরনো একটা অভিশাপ আছে, সেটা ফিরে এসেছে এবং ফিরে এসে আপনার মাকে তারা তাদের পথ থেকে সরিয়ে দিয়েছে। আপনার মা তো মারা গেছে, এই অভিশাপের উৎপত্তি যেন লুকোনোই থাকে, এজন্য তারা আপনার মাকেও সরিয়েছে। এই অভিশাপের কালো ছায়া পুরো পরিবারের ওপর এখন বর্তমান আছে। এমডি সাহেব জিজ্ঞেস করলো এই সমস্যা থেকে সমাধান করার জন্য কি করা যেতে পারে। তো জ্যোতিষ তখন তার অপারগতা প্রকাশ করে বলে যে জ্যোতিষবিদ্যায় এই জিনিসের কোনো সমাধান নেই। এদিকে মেয়েটির শ্বশুরের বাড়িতে বেশ কদিন ভালোভাবে কেটে যায়। একদিন সন্ধ্যায় মেয়েটা হুট করে খাবার টেবিল থেকে উঠে যায় এবং উঠে তার স্বামীকে কিলঘুষি মারতে থাকে। আর সেই নামতা 1 একে 1, 2 একে 2 এভাবে নামতা পড়তে থাকে এবং সবার সামনে সেই মুহূর্তে থেকে নামতাই বলতে থাকে, এরপর আর কিছুই বলছে না। তো এমডি সাহেবকে ফোন দিয়ে তার মেয়ের জামাই সব কিছু জানিয়ে দেয়। অনেক কষ্ট করে তারা তাদের মেয়েকে, মানে মেয়ের বাসায় নিয়ে আসে এবং কয়েকজন হুজুর নিয়ে আসবে বলে আশ্বাস দেয়। তো হুজুর আসে কিন্তু সমস্যার কোনো সমাধান করতে পারেনি। তারা আপ্রাণ চেষ্টা করছিল যেন মেয়েটা সুস্থ হয়ে যায়, কিন্তু দ্রুতই তার আচরণের পুরো পরিবর্তন হয়ে যায়। সারাদিন বিড়বিড় করে সে নামতা পড়তো এবং নিজের পেটে নিজে আঘাত করত। সমাধান না হওয়া পর্যন্ত একজন আলেম পীরকে তারা নিয়ে আসে বরিশাল থেকে। তিনি মেয়েটাকে দেখে তিনি বলেন রাতে জিন হাজির করা হবে মেয়ের সমস্যা জানার জন্য, আপনারা সবাই সাবধানে থাকবেন। পীর সাহেবের সাথে বেশ কয়েকজন সাথীও এসেছিল। ঈশান নামাজের পর পীর সাহেব তার সাথে আসা হালকা রাশির একজন ছেলেকে তাদের মধ্যে বসান।
রাশের মধ্যে ছেলেটা যে তুলা রাশির একটা ছেলেকে তার চারপাশে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী তুলে দেওয়া মানে খাদ্য রাখা হয়। পীর একটা ভোজ পাতার কাগজে কিছু জ্বালিয়ে অন্ধকার করে দেয় চারিপাশে। কিছুক্ষণ পর জানালা এবং গেটগুলোয় প্রচণ্ড শব্দ হতে থাকে। ধূপ করে একটা শব্দ হয়ে সব থেমে যায়। জিন এসেই বলতে লাগলো, কালো ছায়া, কালো ছায়া। কিন্তু হুজুর, সেই জিন, আমাকে ছেড়ে দাও, এখানে শুধু কালো সাপ আর কালো সাপ, আমাকে কামড় দেবে, আমাকে ছাড়ো, এমন করছিল, এমন সব কথা বলছিল। তো পীর ওই জিনকে বোঝানোর চেষ্টা করে এবং তার কাছ থেকে জানতে চায় যে তোমার সমস্যা কী। তো সেই জিন শুধু তাকে এটুকুই জানায় যে সমস্যার গোড়া বংশের অনেক বছর আগে থেকে, মানে এই বংশের উপরে একটা অভিশাপ ছিল অনেক বছর আগে। এই জিনকে বোতলে আটকে রেখেছিল এনাদেরই কোনো এক পূর্বপুরুষ। এখন সে ছাড়া পেয়েছে এবং সে প্রতিশোধ নিতে চায় ওই ব্যক্তির যে ওয়ারিশ যারা আছে, যারা তার নাতি নাতনি তাদের উপর। তো এখন সে যা চাইবে তাই নিয়ে যাবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলে চিৎকার করছিল সেই জিন। তো তার অনুরোধে তাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ডাকা হয়। একই রকম ঘটনা ঘটে। পীর নিজে মেয়ের মধ্যে থাকা সেই জিনের সাথে কথা বলার জন্য একটা নিয়ম পালন করে তাকে ডাকে, কিন্তু সে সাড়া দেয়নি। পীর সাহেব বোতল এনে তাকে বোতলে ভরবেই বলে ভয় দেখায়, তাও তিনি সফল হন না। অন্যদিকে মেয়েটা ছিল গর্ভবতী, এটাও মাথায় রাখার মতো। ঠিকমতো নাওয়া খাওয়ার কারণে শারীরিক অবস্থা মেয়েটার আরও বেশি খারাপ হয়ে যায়, আর তার সাথে সেই অত্যাচার তো ছিলই। এদিকে 2 মাসের বেশি সময় চলে যায়। এমডি সাহেবের বড় ভাই কোরআন শিখতেন জাহিদ ভাইয়ের এক পরিচিত ইমামের কাছে। তো সেই ইমাম জাহিদ ভাইকে তাদের বাড়িতে নিয়ে যায়। তো এত কথা, তো জাহিদ ভাই তাদের বাড়িতে ঢোকার সাথে সাথে মনে করে হাততালি শব্দ আসছে আর চোখে ভাসতে থাকে একটা অন্ধকার ঘর। এমডি সাহেব এবং তার স্ত্রী তাকে সব কথা খুলে বলে। এতক্ষণ যা শুনলেন তা সব কিছু বলে। জাহিদ ভাই সব শোনার পর মেয়েটার ঘরে যায়, তার স্বামীকে নিয়ে যায় সাথে করে, এবং মেয়েটার সামনে বসার সাথে সাথেই মেয়েটা শিশুদের মতো নামতা পড়তে শুরু করে। জাহিদ ভাই তার সাথে তার মতো করে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু ফ্ল্যাটে ঢোকার পর থেকে তখন পর্যন্ত হাততালির শব্দ জাহিদ ভাইয়ের শুনেই যাচ্ছে, যেটা অন্য কেউ আর শুনতে পাচ্ছিল না। জাহিদ ভাইয়ের মাথার এক পাশে ব্যথা করছিল। তো জাহিদ ভাই কিছুক্ষণ চেষ্টা করে তার সাথে কথা বলতে না পেরে যেভাবে তাদের ডাকতে হয় সেভাবে ডাকলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। জাহিদ ভাই অবাক হয়ে গেল, কারণ জিন এলে তো এতক্ষণে তার ডাকে সাড়া দিতই। এটা সম্ভবত মানসিক সমস্যা। এক মুহূর্ত তার মনে হয়নি, বরং এটা তাকে ধোঁকা দিচ্ছে। জাহিদ ভাই এটা চিন্তা করে সেদিনের মতো চলে আসে এবং মেয়েটার ঘর থেকে জাহিদ ভাই বের হয়ে আসার সময় পুনরায় তার কাছে যেয়ে তার কানের কাছে গিয়ে বলে যে তুমি যাকে বশ করে রেখেছো তুমি টেনশন করো না, আমি কাল আসবো, সব খোঁজ নিয়ে আসবো। আজ পারলে ধোঁকা দিলে সে আজ ধোঁকা দিতে পারলেও সে কাল ধোঁকা দিতে পারবে না। এটা বলে সে আমার দিকে তাকালো, তারপর হাততালি দিয়ে আবার নামতা পড়া শুরু করলো। জাহিদ ভাই সেদিন চলে যায় এবং রাতের বেলা পরের দিন আসে। জাহিদ ভাইয়ের জিনকে তিনি ওই মেয়েটার অ্যাড্রেস দেয়, ঠিকানা দেয়, বাবা মার নাম দেয়, অফিসের ঠিকানা দেয়, সাথে সাথে বাবা মা যা বলেছে তাও তাকে বলে, এবং জাহিদ ভাইয়ের সাথে এই বাসায় যাওয়ার পর কি কি হয়েছে সেটাও জানায়। তো বরাবরের মতোই তিনি বললেন অপেক্ষা করো, এবং এটা বলে সে চলে যায়। উনি আসলো, প্রথম কথাটা ছিল যে সাপ যদি নিজে শিকারকে গিলে ফেলে তাহলে তো তাকে বাঁচাতে পারবে না, যতই চেষ্টা করো না কেন। তুমি সাপটিকে মেরে ফেলতে পারো, কিন্তু সে তো তার শিকারকে আগে মেরে তারপর গিলবে, তাই না? তো জাহিদে জিজ্ঞেস করে এই কথার মানে কি। ধরেন এই পরিবারের পূর্বপুরুষ যিনি ছিলেন
কোনো একজন পূর্বপুরুষ যাকে নিয়ে ঘটনার সূত্রপাত, পূর্বপুরুষদের তাদের গ্রামের বাড়ির এলাকায় আধিপত্য ছিল ব্রিটিশ আমল থেকেই। জমিদার না হলেও এরা অনেক সম্পদের মালিক ছিল। 80 বছর আগে বা তার বেশি আগে তাদের এলাকায় অন্য এলাকা থেকে এক পরিবার এসেছিল কাজের খোঁজে। বয়স্ক স্বামী এবং তার স্ত্রী। মেয়েটার দাদা তাদের কাজে দেয়। কোনো কারণে একদিন তাদের আত্মীয় স্বজনরা সেই বয়স্ক লোককে পিটিয়ে মেরে ফেলে। তাকে বাঁচাতে যেয়ে তার স্ত্রী আঘাত পায় এবং সেই অবস্থায় ওই স্ত্রীর গর্ভপাত হয়। সেই বয়স্ক লোকটা আগেই মারা গিয়েছে। এখন গর্ভপাতের কারণে সেই মহিলাও মারা যায়। তো তারা মারা যাওয়ার আগে ওই মহিলা অভিশাপ দিয়ে যায় যে এই বংশের যে ওয়ারিশ যারা আছে উত্তরসূরিদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না, এবং সেই অভিশাপ তখনই কাজে লেগে যায়। সেই মহিলা মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে গিয়েছিল তাদেরকে। তো সেই অভিশাপ আসমানে গিয়ে ফিরে এসেছে, জমিনে ঘুরছে, বাতাসে ঘুরে এসে এখন তাদের উপর বর্তিত হচ্ছে। এই পরিবারের প্রথম ছেলে সন্তান, সেই অভিশাপ তার উপর পড়ার কথা ছিল, মানে এই যে এমডি সাহেবের ভাইয়ের। ছেলে সন্তান সে অভিশাপ হতে দেয়নি। মেয়েটার চাচাও ছিল প্রথম ছেলে সন্তান। আল্লাহর এক দিনদার বান্দার ওসিলায় সেই অভিশাপকে একটি বাক্সে করে আটকানো হয়েছিল। তো ওই মেয়েটার চাচার জন্মের সময় কিছুদিন আগেই সদ্য মুক্তি পায়, এবং পেয়ে সবার আগে সে তার দাদিকে আক্রমণ করে, কেননা যারা তাকে আটকে ছিল তার মধ্যে কেবলমাত্র একজন বেঁচে ছিল, সেটা হচ্ছে মেয়ের দাদি, আর কেউ বেঁচে ছিল না। এখন সে এই মেয়েটার প্রথম সন্তানকে নিয়ে যাবেই। এই কথাগুলো সত্যি, মানে জাহিদ ভাইয়ের মাথায় আর কোনো কিছুই কাজ করছিল না। নাহিদ ভাই জিজ্ঞেস করে তার জিনকে যদি অভিশাপ হয় তাহলে কিভাবে নামতা পড়তে পারে। উনি বললেন সব পারবে না কেন, এটা তো সেই মহিলার কারিন যে প্রতিশোধ নিচ্ছে, কারণ তার শরীরকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, কারণ সেই শরীরে সে থাকতো, এখন সে একা অভিশাপ বহনকারী কারিন তার কাজই করে যেতে থাকবে। যখন তাদের পরিবারের কারো প্রথম সন্তান ছেলে হবে, সেই কারিন জিন ফিরে আসবে। আমি ওনার কাছে জানতে চাইলাম এখন মেয়েটাকে আর তার সন্তানকে কিভাবে বাঁচানো যায়। তো জাহিদ ভাই বলল যে পুনরায় ওই জিনটাকে, ওই মহিলার কারিন জিনটাকে বাক্সে ঢোকাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। যদি সফল না হয় তাহলে তো মেয়েটার ক্ষতি করবে। তো জাহিদ ভাই তাকে বলে নিষ্পাপ শিশু তো কোনো অভিশাপের শিকার হবে কেন, ও তো নির্দোষ। তো জাহিদ ভাই ওনাকে যে উত্তর দেয় সেটা হচ্ছে, দেখো এর কারণে অন্তত 19 জন ছেলে জন্মের সময় মারা গেছে বা পেটে থাকতে মারা গেছে। তো আমি যাকে ডাকার চেষ্টা করলাম সে তো আসলো না। তিনি বললেন সে তো কারিন, সে তো আমাদের মতো না, সে তো, তার সাথে কথা বলার নিয়ম নীতি তুমি জানো না, তাই তো কথা বলতে পারো নাই। এটা জাহিদ ভাইয়ের জিন তাকে জানালো। তো জাহিদ ভাই তার নিজের জিনের কাছ থেকে ওই কারিন জিনকে হাজির করার পদ্ধতি জানার চেষ্টা করলো, এবং কিভাবে বাক্সে ভরা যাবে সেটাও জানতে চাইলো, এবং জেনে গেলেন। ওনার জিন তাকে প্রসিজারগুলো জানালেন, পদ্ধতিগুলো জানালেন। জাহিদ ভাই 2 দিন পর সে বাড়িতে আবার যায়। জাহিদ ভাইয়ের জিনের সাথে কথা হওয়ার আগে তারা জানিয়েছিল যে জাহিদ ভাইয়ের জিনের সাথে কথা হয়েছে। তো এমডি সাহেব আগে থেকেই জানতেন যে তার দাদারা ভালো মানুষ ছিল। তো জাহিদ ভাই তার জিন বলে দিয়েছিল যে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, তবে বিপদ হওয়ার সম্ভাবনাও আছে। তো জাহিদ ভাই তাদের ফ্ল্যাটে প্রবেশ করে মেয়েটার ঘরে
সেই মেয়েটার সামনে গিয়ে বসে এবং বসে মেয়েটার নাম ধরে মেয়েটাকে ডাকে। তো মেয়েটার নাম ছিল সালিমা। তো জাহিদ ভাইয়ের মুখে সে তার নাম শুনে বিড়বিড় করে একের ঘরের নামটা পড়া বন্ধ করে এবং বন্ধ করে তার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে। যেহেতু সে বিহারিদের ভাষায় কথা বলছিল, তাই জাহিদ ভাই বাংলাতেই তার সাথে কথাগুলোর উত্তর দেয়। বন্দি করতে এসেছো? পারবে না। আমি তোমার চেয়ে বেশি ক্ষমতাধর। যা আমার তা আমি নিয়ে যাবই। তো জাহিদ ভাই একটা কথা জিজ্ঞেস করতে যাওয়ার সময় সে বাধা দিয়ে বলে, চেয়েছিলাম আরও কয়েকদিন পর নিয়ে যাব, কিন্তু না, আজই নিয়ে যাব। এটাও সেই ভেতর থেকে আসছে কথাটা। আমাকে বন্দি করা এত সহজ নয়। তারপর সে খুব বিশ্রীভাবে হাসতে থাকে। মেয়েটির পেটে আঘাত করতে যাবে তখনই এমডি সাহেব, মানে মেয়েটার বাবা, চিৎকার করে কান্না করা শুরু করেন যে, তুই আমাকে বন্দি করতে এসেছিস, আমাকে বন্দি কর, আমার মেয়ে কী দোষ করেছে সেটা বলতে থাকে, যে তার পেটে তুই আঘাত করতে যাবি। তো এমডি সাহেব এবং মেয়েটার স্বামী তার দুই হাত আটকে রাখে। এমডি সাহেবকে দেখে সে বলতে থাকে, এই বজ্জাত, তাকাচ্ছিস কেন? জানতে চাস তোর মাকে কি করেছি? যেদিন তোর মেয়েকে বিয়ে দিয়েছিস, তোর মেয়ের বিয়ে দিয়েছিস সেদিনই আমি কোনো একভাবে মুক্ত হয়ে গিয়েছিলাম এবং তোর মার টুটিটা ভেঙে দিতে এসেছিলাম। এসে দেখি ধুমধাম করে মেয়েকে বিয়ে দিচ্ছিস। তারপর তোর মাকে দেখলাম, মানে চাচ্ছিল, যখন দেখলাম তখন মন চাচ্ছিল যে তখনই ওকে ছিঁড়ে ফেলি, কিন্তু একা পাইনি তোর মাকে। প্রতি রাতে আসতাম, তোর মাকে খুঁটিয়ে খুঁটিয়ে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছি। তোর মেয়েকে মারবো না, কিন্তু যা আমার তা আমি নিয়ে যাব। মানে মেয়েটার যে প্রথম সন্তানটা হবে সেটাকে আমি মেরে ফেলবো। এদিকে জাহিদ ভাই বিভিন্ন মন্ত্রতন্ত্র পড়ছিল, তার কবিরাজি কাজগুলো চালিয়ে যাচ্ছিল, কিন্তু মনের জোর পাচ্ছিল না। এদিকে মেয়ের মুখে সেই কারিনের, মানে মেয়ে সালিমার মুখে ওই কারিন জিনের কথাগুলো শুনে ওই যে পূর্বপুরুষের যেই মহিলার কারিন জিন যে এই ঘটনাগুলো বলছিল, সেগুলো শুনে এমডি সাহেবের স্ত্রী বলেন যে, ঠিক আছে, আমার মেয়েকে যন্ত্রণা দিও না, আমার মেয়ে ক্ষতি করো না, বাচ্চাটাকে নিয়ে যাও, নিয়ে যাও, আর যা চাও তাই দেব। তো মেয়েটার মা বারবার বলছিল যে আমার মেয়েকে সহি সালামত ফিরিয়ে দাও। তো এটা শোনার সাথে সাথেই সে ঘরে গিয়ে তার কথা ফিরিয়ে নিতে বলে জাহিদ ভাই, এবং তখনই তীব্র হাততালি শব্দ এবং মেয়েটার চেঁচামেচি শব্দ শুরু হয়। এতটাই শব্দ হচ্ছিল যে জাহিদ ভাইয়ের মা প্রচণ্ড মাথা ব্যথা শুরু করে দেয় এবং জাহিদ ভাই তার জিনকে স্মরণ করে। এদিকে মেয়েটার রক্তবমি শুরু হয় এবং সেখানেই জাহিদ ভাইয়ের জিন আসার আগ মুহূর্তে মেয়েটার গর্ভপাত হয়ে যায়। সেই সময় তাকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। অত্যধিক রক্তক্ষরণের কারণে মেয়েটার অবস্থাও সংকটাপন্ন হয়ে যায়। আল্লাহর রহমতে সেই যাত্রায় সে বেঁচে যায়। তো 5 ব্যাগ রক্ত দিয়ে তাকে সেভ করা হয়। অপারেশন টেবিলে ছিল 4 থেকে 5 ঘন্টার মতো। জাহিদ ভাই বাড়ি ফেরার পথে জাহিদ ভাইয়ের সাথে তার জিনের কথা হয়। জাহিদ ভাই তাকে জিজ্ঞেস করে এটা কেন হলো। তিনি বলেন, মানে ওই জিনটা তাকে জানায়, যেহেতু তার মা, ওই মেয়েটার মা আবেগের মানে ওই যে সালিমার মা এমডি সাহেবের স্ত্রী আবেগের বশবর্তী হয়ে বলে ফেলেছিল যে বাচ্চাটাকে তোমরা মেরে ফেলতে পারো, নিয়ে যেতে পারো, কিন্তু আমার মেয়েটাকে রক্ষা করো। তো সেই কারণেই তাদের দুর্বলতার সুযোগে সে বাচ্চাটাকে মেরে ফেলার সুযোগ পেয়ে যায়, ইখতিয়ার পেয়ে যায়। তো সেই কারণে সে বাচ্চাটাকে নষ্ট করে দিতে পেরেছে। বাবা মার মন সন্তানের জন্য জ্বলবেই, তুমি বুঝবে না, ভুল হয়েছে, এখন তা টেনে এনে লাভ নেই। তো যা হওয়ার তা হয়েই গেছে।
পরবর্তীতে জাহিদ ভাই ইচ্ছে করেই আর কোনো ধরনের কোনো সম্পর্ক রাখেনি তাদের সাথে। তারা চেয়েছিল সমাধান করতে, কিন্তু জাহিদ ভাইয়ের কথা যেহেতু তারা রাখতে পারেনি, সেহেতু জাহিদ ভাই অপারগতা প্রকাশ করে দেয়। সেদিনের পর থেকে প্রায় বেশ কদিন জাহিদ ভাই প্রায় সময় একের নামটা হালকা হালকা শুনতে পেত। এরপর কিছুদিন পর সেটা থেমে যায়। একটি কথা স্পষ্ট করে জাহিদ ভাই বলতে চাই যে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যায়, যার কারণ অজানাই থেকে যায়, এবং অজানা থেকে যাওয়াটাই উত্তম। কেননা এই ঘটনাগুলোর ব্যাখ্যা অনেকে জীবনে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারে। আল্লাহর দুনিয়ায় অনেক রকমের অলৌকিক ঘটনাই ঘটে থাকে, যার উত্তর আমাদের কাছে নেই। তো এটা ছিল খুব চাঞ্চল্যকর একটা ঘটনা, বাস্তব ঘটনা, যেটা আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনেছি। ওনার সাথেই ঘটে যাওয়া, ওনার এখতিয়ারেই ঘটে যাওয়া একটা ঘটনা, যেটাতে উনি এবং ওনার জিন ইনভলভ হয়েছিলেন। তো এই ধরনের আরও অনেক চমৎকার ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।